হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজ আপনাদের সাথে আলোচনা করব বেগুনের পাতা কুঁকড়ানি রোগ নিয়ে। তো বন্ধুরা, বেগুনের পাতা কি কারণে কুঁকড়ায় আর আমাদের কোন ভুলটা থাকে আর এখনো আমরা কোন ভুলগুলা করছি, এইসব বিষয়ে আলোচনা করব। আর এর প্রতিকার কি, এই পাতা কুঁকড়ানি রোগ আপনার জমি থাকলে এর জন্য কি ব্যবহার করবেন, সমস্ত বিষয় কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ আমার কাছে প্রচুর প্রচুর মোটামুটি 70% কমেন্ট ও হোয়াটসঅ্যাপ এসএমএস এসেছে, দাদা পাতা কুঁকড়ানির জন্য একটা কিছু একটা বলুন, আমরা নাহলে আর পাচ্ছি না। কিছু কিছু লোকের তো আপনার মোটামুটি 90% গাছই কুকড়ে লেগে গেছে, 90% গাছই কিন্তু কোকড়া হয়ে গেছে। আর কিছু লোকের হয়তো কিছু গাছ ভালো আছে, কিছু লোকের 50-50 আছে। তো প্রত্যেকের জমিতে কিন্তু কোকড়া রোগ আছে, কিন্তু আমাদের এসব জমি যদি দেখেন আপনি, তাহলে কিন্তু এইসব জমিতে কিন্তু কোকড়া রোগটি নেই। নেই বলতে গেলে আপনার শতকরা একটা হয়তো আছে। এই জমিটাই হয়তো আপনার দেখা গেল 4 থেকে 5টা গাছ কোকড়া আছে, এটা প্রতিবারই হয়, এটা স্বাভাবিক, কিছু করার নেই। তো কি কারণে কোকড়ায়, আমাদের কোন কোন ভুল থাকে আমাদের প্রথমের দিকে শেষের দিকে, কিংবা এখনো কি ভুল করছি, ভুলগুলো আপনাদের ধরাবো। আর এর প্রতিকার কি, সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে বলবো আমি আজকের ভিডিওর মধ্যে। আর আমাদের এই বেগুনের জমি দেখাবো যে আমাদের গাছ, আমাদের জমিতে গাছ কটা কুকড়া আছে, কিরকম কুকড়া আছে, সমস্ত বিষয় কিন্তু আপনাদের দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনাদের কোনো ডাউট থাকবে না। হয়তো স্কিপ করে দিলে কোনো কিছু এড়িয়ে গেলে কিন্তু আপনার কাজ হবে না। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকের ভিডিওটা কিন্তু একটু লম্বা হতে পারে, আগেই বলে দিলাম। তো বন্ধুরা চলুন আগে বলে দিই আমরা যে এর জন্য কি করবো আর কোন ভুলগুলো আমরা করেছি। তো বন্ধুরা, আমাদের প্রথম ভুলটা, 1 নম্বর ভুলটা আপনাদের বলি। প্রথম ভুলটা হচ্ছে আমাদের বীজ। বীজ কিন্তু আমরা শোধন করি না। আমরা ঘরোয়া বীজ চাষ করি বেশিরভাগ চাষিরা, কারণ হাইব্রিড বীজ সবাই আপনার সঠিক বীজ পায় না, সেই জন্য ঘরোয়া বীজ চাষ করি। আমাদের কিন্তু এগুলো হাইব্রিড, এটা হাইব্রিড রক্সিতা। তো আমরা বেশিরভাগ কালো বেগুন যারা চাষ করি আমাদের লোকালে, তারা কিন্তু ঘরোয়া বীজটা আমরা ব্যবহার করি। কিন্তু ঘরোয়া বীজটা ভেবে দেখেছেন কতদিন থেকে চলে আসছে একই বীজ? হাইব্রিড বীজ কিন্তু আপনার 3 থেকে 4 বছর পরে চেঞ্জ হয়। কোম্পানি এক থাকবে, লেভেল এক থাকবে, সব থাকবে, কোনো কিছু একটা নাম চেঞ্জ করে দিই, কিন্তু বীজটা চেঞ্জ করে দেয়। কিসের জন্য বলুন তো? বীজগুলো শোধন হয় পুনরায়, পুনরায় আবার বীজগুলো শোধন হয়। তো সেই কারণে আমাদের প্রথম ভুলটা হচ্ছে আপনার বীজগুলো আমরা শোধন করি না। তো বীজ কি করে শোধন করবেন সেটা বলি। তো বীজ বন্ধুরা, যখন আমরা শোধন করবো চারা রোপণের আগে, আমরা কিন্তু ব্যাবিস্টিন পাউডার কিন্তু প্রতি লিটার জলে 1 থেকে 2 গ্রাম, 1 থেকে 2 গ্রাম কিন্তু আমরা ব্যবহার করব। তারপরে বীজটাকে ভিজে নিয়ে ভালো করে জার্মিনেশন করে নিয়ে, বীজটাকে শোধন করে নিয়ে আমরা কিন্তু তারপরে চারা রোপণ করতে দেবো। তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ যে রোগটা এসছে, সেই রোগ কিন্তু হবে না। আচ্ছা, প্রথম আমাদের ভুলটা বললাম, প্রথম যে কারণ, এটা কারণ বলতে পারেন। প্রথম কারণটা ভুল। 2 নম্বর ভুল কিন্তু আমাদের গাছে বিভিন্ন আপনার জাব পোকা, যেগুলো শোষক পোকা আছে আমাদের, সাদা মাছি আছে। এই সাদা মাছির কারণে কিন্তু, আর বিভিন্ন পোকার কারণে পাতাতে পাতাতে কিন্তু একটা জীবাণু জীবাণু সৃষ্টি হয়। আর ওই জীবাণুটা সৃষ্টি হলে দেখবেন গাছের যে পাতা, এই গাছের যে একটা গ্লেজ আছে, এরকম গ্লেজ থাকে না, একটা জীবাণু থাকে আক্রান্ত পাতা এটা। তো সেই পাতার কারণে আমাদের যে সূর্যের আলোটা কিন্তু গাছে সঠিকভাবে পায় না, গাছের পাতায় সঠিকভাবে পায় না। সেই জন্য কিন্তু পাতা কুঁকড়ানিটা অটোমেটিক হয়ে যায়। বিভিন্ন প্রকার ভাইরাস থাকে, জীবাণু থাকে, বিভিন্ন প্রকার ভাইরাস ও জীবাণুর কারণে কিন্তু আমাদের পাতাটা কুঁকড়ে যায়। তো কোনো সময় কিন্তু আপনাদের জাব পোকা, যেসব শোষক পোকাগুলো আছে, এক কথায় সেই শোষক পোকা যেন জমিতে না থাকে। সবসময় শোষক পোকার কীটনাশক স্প্রে করবেন। আপনারা ইমিডাক্লোরপিড যেগুলো আছে, ইমিডাক্লোরপিডের কীটনাশক কিন্তু আপনারা ব্যবহার করবেন। ওই গ্রুপের কীটনাশক আপনারা ব্যবহার করবেন, তাহলে শোষক পোকাগুলো থাকবে না। মোটামুটি সপ্তাহে একদিন হোক কিংবা 10 দিন পর একদিন হোক, ওগুলো ব্যবহার করবেন। আর সাদা মাছির কীটনাশক ব্যবহার করবেন, নাহলে কিন্তু সাদা মাছি যেগুলো থাকে, সেগুলোর কারণে কিন্তু গাছ কুঁকড়ে যায় ভাইরাসের কারণে। আবার গাছ তো খারাপ হয়, আপনার বিভিন্ন প্রবলেম। আচ্ছা, এটা একটা বন্ধুরা, আমি অনেক কারণ দেখাবো আর অনেক ওষুধের নাম করবো। প্রত্যেকটা কারণের প্রত্যেকটা ওষুধ, প্রত্যেকটা তাদের ভুল ত্রুটি আছে, প্রত্যেকটা রোগ আছে, প্রত্যেকটা রোগের ওষুধের নাম করবো আর ভুল ত্রুটিগুলোর নাম করবো আমি, ঠিক আছে? তো ভিডিওটা কোনো রকম স্কিপ করবেন না, বারবার বলছি, প্রথম থেকে শেষ অবধি দেখুন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও। তো বন্ধুরা, এবার 3 নম্বর ভুলটা আমাদের বলি। 3 নম্বর ভুলটা এবার বলি আপনাদের। আমরা কিন্তু জমিতে কিন্তু মাপ ছাড়া কিন্তু গাছ লাগিয়ে ফেলি। 3 নম্বর ভুল, জমিতে মাপ ছাড়া। তো বন্ধুরা, বেগুন জাত অনুযায়ী, যেমন আমাদের অক্সিতারা আছে, অক্সিতারা কিন্তু আমরা 2 হাত থেকে 2.5 হাত দেওয়ার নিয়ম আমাদের। গাছ থেকে গাছের দূরত্ব 2 হাত থেকে 2.5 হাত দেওয়ার নিয়ম। আর বেড থেকে বেডের দূরত্ব কিন্তু আপনার 4.5 থেকে 5 হাত দেওয়ার নিয়ম। তো আমরা 4.5 দেওয়া আছি, এটা দেখছেন এই জমি, এটা কিন্তু 4.5 হাত দেওয়া আছি। তো এটা কিন্তু আমার কিছু লোক 3 হাত করে ফেলি, আমি দেখেছি অনেক সাবস্ক্রাইবারের জমিতে আমি গিয়েছি, ভিজিট করেছি, দেখেছি তারা কিন্তু 3 হাত করে, 3 হাত করে আর 1 হাত করে। গাছ থেকে গাছের দূরত্ব 1 হাত, বেড থেকে বেডের দূরত্ব 3 হাত। এগুলো কিন্তু ভুল সিদ্ধান্ত। আপনি যে জাতের বেগুন লাগান, যদি সে একটু জংলা জাত হয়, দেখতে পাচ্ছেন গাছে আপনার 4.5 হাত দেওয়া আছে, তাও কিন্তু গাছে গাছ প্রায় ঠেকে যাওয়া হয়ে গেছে।
তো জমিতে সবসময় হাওয়া বাতাস রোদ এগুলো কিন্তু প্রবেশ করে দিতে হবে, তাহলে কিন্তু এই সমস্ত রোগগুলো আমাদের হবে না। তো বোঝা গেল ৩ নম্বর কারণটা, আমরা কিন্তু সবসময় ফাঁকা করে কিন্তু আমরা গাছ রোপণ করব। আর বেড থেকে বেডের দূরত্ব মিনিমাম ৪.৫ হাত থেকে ৫ হাত রাখবো। তার কম হলে কিন্তু এই সমস্ত রোগগুলা বেশি হবে। আপনারা নিজেও ভেবে দেখতে পারেন, আপনার জমিতে দেখুন গাছ ঘন থাকলে কিংবা যে জায়গাটি বেশি ঘন আছে সেই জায়গাটি দেখবেন যে বেশি রোগ আছে। আমাদের কিন্তু গাছের দূরত্ব ২ হাত থেকে ২.৫ হাত দেয়া আছে। আর বেড থেকে বেডের দূরত্ব কিন্তু আমার ৪.৫ হাত দেয়া আছে। এগুলা নিয়মগুলা মেনে চলবেন, তাহলে ভবিষ্যৎ ফসল করার পরে আপনাকে এইসব রোগে আপনাকে ভুগতে হবে না। আচ্ছা, ৩ নম্বর আপনাদের কারণটা দেখাইলাম। তো বন্ধুরা, কালো বেগুনটার দূরত্বটা কিন্তু একটু বেশি করে দিবেন। আপনারা ৫ হাতে দেবেন, ৪.৫ হাত না ৫ হাতে দেবেন। আর গাছ থেকে গাছের দূরত্বটা ২.৫ হাত দিবেন। তাহলে কিন্তু ভবিষ্যতে এই রোগগুলো হবে না। তো বন্ধুরা, এবার করণীয়টা বলি, যাদের জমিতে লেগে গেছে অলরেডি, কারণ যারা বীজ জার্মিনেশন করতে পারেননি, শোধন করতে পারেননি, এখন পচতে আর লাভ নেই। ওটা নেক্সট বার যখন বেগুন চাষ করবেন, চারা রোপণ করবেন, তখন মাথায় রাখবেন যে ব্যাবিস্টিন পাউডারটি, যেটা আপনার কার্বেন্ডাজাইম ৫০% আছে, সেই গ্রুপের, ব্যাবিস্টিন না পাইলেও সেই গ্রুপের কার্বেন্ডাজাইমের ওই গ্রুপের ব্যাবিস্টিন পাউডারটা যেটা আছে, ওইটাতে কিন্তু বীজটা শোধন করে নেবেন। শোধন করার ভিডিও আমি বেগুনের খুব অল্প দিনে আনছি, ওটা আপনাদের দেখাবো। আর সমস্ত চারা বীজই কিন্তু ওইভাবে শোধন করা হয়। আর যারা চারা রোপণ করার সময় আপনারা শোধন করবেন না, তারা কিন্তু চারা যখন রোপণ করবেন তখন কিন্তু আপনারা ওই চারা গোড়াটা ভেজে নিতেও পারেন। তো বন্ধুরা, এখন যাদের লেগে গেছে তাদের প্রতিকার ব্যবস্থাটা কিছু বলি। তো বন্ধুরা, পাতা কোঁকড়ানোর রোগ এটা মারাত্মক খারাপ রোগ। আর এটা আপনার ইংলিশে ফাইটোপ্লাজমা বলা হয় এই রোগটাকে। এটা ব্যাকটেরিয়া জনিত রোগ। তো যাদের জমিতে অলরেডি অনেক গাছ কোঁকড়া রেগে গেছে, তাদেরকে আমি বলছি, ভালো করে শুনুন। আপনারা সালফার লিকুইড, যাদের জমিতে অলরেডি পাতা কোঁকড়ানোর রোগটা অতিরিক্ত লেগে গেছে, তারা কি করবেন, লিকুইড সালফার হোক কিংবা ডাস্ট সালফার যেটা দোকানে পাওয়া যায়, দোকানে গিয়ে বলবেন ওই সালফার কিন্তু আপনাদের স্প্রে করতে হবে গাছে। কারণ গাছটাকে এই সময় শুদ্ধ করা কিন্তু খুব জরুরি। আর সালফার স্প্রে করলে কিন্তু গাছটা শুদ্ধ হবে। তো সালফারটা কখন কিভাবে স্প্রে করবেন? সালফার আবার যখন তখন স্প্রে করে দেন না। সালফার কিন্তু রোদের অবস্থায় স্প্রে করা যাবে না। দিনে যেদিন দেখবেন রোদ কম আছে সেদিন স্প্রে করতে পারেন মেঘলা দিনে, অথবা সন্ধ্যাবেলায়। একবারে সন্ধ্যাবেলায় কিন্তু অন্ধকার হওয়া হওয়া মুখে কিন্তু আপনাদের স্প্রে করতে হবে। কারণ রোদের অবস্থায় স্প্রে করতে গেলে কিন্তু আপনাদের গাছ আরো ক্ষতি হবে। সেই জন্য রোদের অবস্থায় স্প্রে করবেন না, মেঘলা দিনে স্প্রে করবেন, আর না হয়তো আপনার সন্ধ্যাবেলায় স্প্রে করবেন, তাহলে কিন্তু ক্ষতিটা আসবে না। তো প্রথমেই কিন্তু আপনাদের করণীয়, যাদের জমিতে অতিরিক্ত রোগ ঢুকে গিয়েছে, তারা কিন্তু ওই সালফার দিয়ে গাছটাকে শোধন করে নিন, ধুয়ে নিন। সালফার স্প্রে করুন, তাহলে গাছটা শোধন হয়ে যাবে অনেকটা। কারণ পোকার যে আপনার জীবাণুগুলো আছে সেগুলো কিন্তু ওই সালফারে নষ্ট করে দেবে। প্রথম করণীয় আপনাদের এখন। তো বন্ধুরা, দ্বিতীয় করণীয়টা বলি, দ্বিতীয় স্টেপটা আপনারা কি ব্যবহার করবেন সেটা বলি। তো প্রথমে আগে বললাম আপনাদের যে এই রোগটা আপনার ফাইটোপ্লাজমা নামে পরিচিত। তো ফাইটোপ্লাজমা এটা একটা ব্যাকটেরিয়ার নাম। এই যে বিভিন্ন পোকামাকড়ের জীবাণু থেকে আমাদের গাছ এটা তৈরি হয়। আর ওই যে ছত্রাক থেকে, শিকড়ের বিভিন্ন প্রবলেমের জন্য, সেই জন্য আপনার ওই ফাইটোপ্লাজমা যে ব্যাকটেরিয়াটা, ওইটাকে নষ্ট করার জন্য কিন্তু আপনাদের ব্যাকটেরিয়াসাইড ও ফাঙ্গিসাইড কিন্তু ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে কি ব্যবহার করবেন? সেক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন কনিকা, ব্লাইটক্স বা ব্লু কপার। তো বন্ধুরা, এই তিনটি মাল কিন্তু একই টেকনিক্যালের সব। এটা টেকনিক্যাল হচ্ছে আপনার কপার অক্সিক্লোরাইড। কনিকা, ব্লাইটক্স ও ব্লু কপার এর টেকনিক্যাল হচ্ছে কপার অক্সিক্লোরাইড। এটা কিন্তু ব্যাকটেরিয়াসাইড ও ফাঙ্গিসাইড দুটো একসঙ্গে, এটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এই যে গ্রুপে যেগুলো বললাম, আমি স্ক্রিনে প্রত্যেকটা জিনিসের ফটো দিয়ে দেবো, আপনারা দেখিয়ে দেবেন। এই জিনিসগুলো কিন্তু আপনারা যেটা পাবেন, ওই কেমিক্যাল, যারা আমাদের দেশের বাইরে থেকে দেখছেন তারাও কিন্তু ওই কপার অক্সিক্লোরাইড গ্রুপের কিন্তু ওই ব্যাকটেরিয়াসাইড গুলো কিন্তু আপনারা স্প্রে করতে পারেন গাছে। তাহলে কিন্তু আপনার যে গাছটা কোঁকড়া হয়ে গেছে সেটা সারার গ্যারান্টি আমি দিতে পারবো না, কারণ সেটা সারবে না। কিন্তু নতুন যে গাছটা আপনার আছে, ভালো যেটা গাছটা আছে, সেই গাছটা কিন্তু আপনার কোঁকড়া হবে না, এটা আমি নিজে গ্যারান্টি। আমরা এভাবে চাষ করি। তো আপনারা যেভাবে বললাম এভাবে চাষ করুন, দেখবেন কোনো সমস্যার সম্মুখীন হবেন না। আর ফালতু আমি মন গড়া কোনো কথা বলে যাইনি। অনেক কমেন্ট যখন এসছে, অনেক হোয়াটসঅ্যাপ মেসেজ এসছে, সেই জন্য ভালো ভালো চাষির সঙ্গে জানা হয়েছে। আমি নিজেও কিছু ঘেটেছি, ৪-৫ ঘন্টা এই বিষয় নিয়ে ঘাটার পরে আগেও ভিডিও দিয়েছিলাম আমি, কিন্তু নর্মাল অবস্থায়, এত হাই করে দিইনি। তো আজকে একটু হাই করে দিলাম। অনেক চাষির পরামর্শ নিয়ে কিন্তু আলোচনা করি কিন্তু কথাগুলো আপনাদের বলা হয়। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই এগুলো ব্যবহার করুন। আশা রাখছি আপনাদের এগুলা, এই রোগটা পরবর্তীতে আর আসবে না জমিতে। যে গাছটা হয়ে গেছে পরবর্তী আসবে না। আর গাছে তো সালফার স্প্রে করবেন। সালফার তারপর আপনার মাটিতে সারের সঙ্গে কিন্তু আপনারা প্রতি মাসে অন্তত পক্ষে একবার সারের সঙ্গে কিন্তু জমিতে প্রয়োগ করবেন। সারের সাথে কিন্তু একবার প্রয়োগ করবেন জমিতে। আর গাছে মাঝে মধ্যে স্প্রে করবেন সন্ধ্যাবেলায় সেটা। এইভাবে স্টেপ বাই স্টেপ গুলা মেনে চলুন, দেখবেন কোঁকড়া রোগটা আপনার জমিতে থাকবে না। তো বন্ধুরা, কথা আর বাড়াচ্ছে না, ভিডিও হয়তো অনেক লম্বা হয়ে গেল। আজকে ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।